মনের আয়না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে স্বরচিত গল্প, কবিতা এবং মোটিভেশনাল স্টোরিজ, লাভ স্টোরিজ এইসব আপলোড হয়ে থাকে। ওন কন্টেন্ট, নো কপিরাইট। স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব স্বরচিত গল্প অভিশপ্ত জীবন এর দ্বিতীয় পর্ব। আমরা আগামী পর্বে শুনেছি যে মিনা এবং অয়নের গল্প, যেখানে মিনা একটা স্বপ্ন দেখতো প্রায় এই 6 মাস ধরে দেখছে, যেটা যে তাকে নাকি একজন বাচ্চা মেয়ে স্বপ্ন দেখা দিচ্ছে, এই 6-7 মাসের বাচ্চা মেয়ে, এবং সে নাকি কাঁদতে কাঁদতে তাকে মা মা বলে ডাকে। অবশ্য অয়নকে বলতে সেটা অয়ন বললো যে এটা নাকি ওর একটা অবচেতন মনের ভাবনা হতে পারে বা স্বপ্ন হতে পারে, তো এটা কোনো ভাবার কিছু কারণ নেই। কিন্তু মিনা তাকে তখন তার অতীত জীবনের পাপের কথা বলে উঠতে পারেনি। এদিকে হঠাৎ করে একটা রং নাম্বার থেকে মিনার কাছে ফোন আসতে শুরু করে, যে তারা মামাতো দাদা সুদীপের বন্ধু হিসেবে পরিচয় দেয়। হঠাৎ করে এক সময় অয়নের একজন বন্ধু বিদেশে ছিল 10 বছর ধরে, সে নাকি হঠাৎ করে আজকে মিনাদের বাড়িতে আসছে। তাদের বিয়ের সময় দেখা হয়নি। তারপরে যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যদি কিছু ভুল ত্রুটি হয় কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা আমার স্বরচিত গল্প। এবার পাঠ করব গল্পের দ্বিতীয় অংশ। আমি ভাবছি যে লোকটা কে হতে পারে। খুব চেনা চেনা লাগছে, একটুখানি মোটা এবং স্থূলকায় হয়ে গেছে। আর চোখে যেন সেরকম প্রাণচঞ্চল ভাব আর নেই। মা মা আসো আসো, দেখবে আসো, কে এসেছে। অয়ন বলল, কে রে বাবা, দেখি দেখি কে। ও সুমন, তা বাবা কেমন আছো বলো। হ্যাঁ কাকিমা, ভালোই আছি। এখন আপনাদের দেখে আরোই ভালো আছি। আমার দিকে খুব কেমন লালসার দৃষ্টিতে তাকালো, কিন্তু তার সঙ্গে হালকা ঘৃণা। মা বললেন, ও তাই, ভালো আছে তোমরা, তা তোমার মা কেমন আছেন। মা তো আর নেই পৃথিবীতে। ও তাই নাকি, তা তিনি তো খুব ভালো মানুষ ছিলেন, কি করে মারা গেলেন। মা বললেন। সুমন বলল, আমিও ঠিক শুনেছি হার্ট অ্যাটাক করে। পরে বাড়িতে এসে খবর জেনেছি অবশ্য পুরো ব্যাপারটা। আমি তখন আমেরিকাতে ছিলাম যখন মা মারা যান। তারপরে খবর পেয়েই আমি এসে মায়ের শ্রাদ্ধ শান্তি সম্পূর্ণ করি। মা হার্ট অ্যাটাকেই মারা যান। ও যাক, শুনে খুব দুঃখ পেলাম। মা বললেন, আর তুমি কি ছেলেটাকে বাইরে দাঁড় করে রাখবে নাকি না কিছু চা জল খাবার খেতে বলবে। অয়ন বলল মাকে। আরে না বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই বলবো, বুঝতেই তো পারছিস আমার বয়স হচ্ছে, আর কি এত কিছু মনে থাকে। ছি ছি ছি, তোমার উপর অন্যায় করে ফেললাম। মা বললেন। সুমন বলল, না না কাকিমা, ঠিক আছে, হ্যাঁ, নিজের ছেলেকে কাছে পেয়েছেন তো একটু গল্প করবেন না। আমি তো তখন কিচেনে চলে গেলাম। আমাকে যেন ভয় চারিদিক থেকে ঘিরে ফেললো। এই লোকটা আবার এসেছে, কি চায় এখানে। আমার আস্তে আস্তে সব অতীতের কথা মনে পড়ে যাচ্ছে। এখানে আমি অর্থাৎ মিনা, তো জানি না ঠিক কি ঘটতে চলেছে। ওই ফোনগুলোই বা কেন ছিল, আর আকস্মিক এই লোকটার আসারই বা কারণ কি। এ কি কোনো প্রতিশোধ নিতে চায়। এরকম ভাবছি, হঠাৎ করে কি গো, চা জল খাবার রেডি হলো। শুনেই হুঁশ পেলো আমার। অয়ন চিৎকার করছে, আমার কি 4টে হাত নাকি যে আমি তোমরা বলার মাত্রই রেডি করে নিতে পারবো। আমি অয়নের উপর বেশ একটু মেজাজ করেই বললাম। আমার নিজের মেজাজ শুনে আমি নিজেই চমকে উঠলাম, যে এরকম কর্কশ সুরে তো আমি কোনো সময় কথা বলি না, আজকে হঠাৎ কি হলো। এদিকে অয়ন একটু কাঁচো করেই বলল, না আমি তো এমনিই বললাম, তুমি আস্তে আস্তেই করো। ততক্ষণকে আমি আমার নিজের রাগটা সামনে নিলাম। আমি বললাম, না না না, ঠিক আছে, আসলে আমার একটু রিয়াক্ট করাটা ঠিক হয়নি। তো আমার চা হয়েই এলো, আমি এক্ষুনি নিয়ে আসছি।
তোমরা ওখানে গিয়ে বসো, নাহলে আবার উনি কি ভাববেন তুমি এখানে এলে, উনি কি একা বসে থাকবেন স্টাডি রুমে? ঠিক আছে, তাহলে তুমি চা জল খাবার করে নিয়ে আসো, আমি তাহলে ওখানেই যাচ্ছি, অয়ন বলল। বলেই কিচেন থেকে বেরিয়ে গেল। আমি কোনো রকম একটুখানি চা, কিছু সিঙ্গাড়া বানালাম, আর ফ্রিজে মিষ্টি ছিল, সেই কটা নিয়েই ওদের স্টাডি রুমের দিকে গেলাম। যেতে যেতে শুনলাম সুমন বলছে, তুই তো আমাদের গ্রুপের মধ্যে বেশ লাজুকই ছিলিস। বলতে নেই অয়ন, যখন আমি, সে কলেজেই বল বা আমার প্রফেশনাল লাইফেই বল, অনেক মেয়ের সংস্পর্শে আমি এসেছি, অনেক মেয়েকে আমি এক কথায় বলা যায় পেয়েছি নিজের মতো করে, কিন্তু একটা মেয়ের স্মৃতি আমাকে খুব তাড়া করে। সেই মেয়েটা আমার দেখা সব থেকে সুন্দর, যাকে বলে স্বপ্ন পড়ি। আমি শুনেই থমকে গেলাম। তারপর ওদের ওদের রুমের দিকে না গিয়ে আমি মাকে চা দিতে গেলাম। ওদেরকে খাবার দিয়েছে তো বৌমা? না মা, এই আপনারটা দিয়ে এক্ষুনি যাব। সে কি, আগে অতিথিকে দেবেন আগে আমাকে? আপনি বয়স্ক মানুষ মা, আপনি আগে নিন, কোনো অসুবিধা নেই, সবাইকে দেব। তুমি কত ভালো বৌমা, সবার খেয়াল রাখো, তুমি আমার মেয়ে। সে মা, আপনি একটু ভালোবাসেন তো, তাই আমি মনে মনে ভাবলাম, আপনারা যদি আমার কথা জানতে পারেন তাহলেই বুঝতেন যে আমি আগে কি ছিলাম। যাই হোক, তো আমি এবার চা দিতে এলাম, আস্তে আস্তে শুনলাম, তুই তো মেয়েদের সঙ্গে মিশতেই পারতিস না, কথা বলতিসই না, লাজুক প্রকৃতির ছিলিস। সুমনের গলা পেলাম, অয়নকে বলছে বোধ হয়। আমাকে দেখেই ওরা চুপ করে গেল। ও, এই তো আমাদের চা জল খাবার এসে গেছে, অয়ন বলল। তা ন সুমন, এবার আমরা খাওয়া শুরু করি। বাবা, এতগুলো খাবার, কি রাতের খাবার কি এখন হয়ে যাবে নাকি? সুমন বলল। না না না, এই তো সামান্যটুকু খাবার। আমি বললাম, কি বলছেন বৌদি, এই সামান্য খাবার? তায়ন, তুই তো তোর বউয়ের সাথে পরিচয় করিয়ে দিসনি। আমি নিজেই যেচে বৌদি বলে ফেললাম। অর্থাৎ আমরা অয়নকে আর ধরা দিলাম না যে আমরা একে অপরকে চিনতে পেরেছি বলে। আরে শালা, আর পরিচয় দেওয়ার কি আছে বলতো? দেখেই তো বুঝতে পারছিস, তাই না? যাই হোক, মজা করলাম তো। এতগুলো খাবার কি একসঙ্গে খেতে পারবো? নিশ্চয়ই পারবেন, চেষ্টা করুন না। আমার মুখ থেকে অটোমেটিক বেরিয়ে গেল, ব্যাস, ঘরের গৃহকর্ত্রী আদেশ হয়ে গেছে, কাজে এই খাবার তো তোকে খেতেই হবে। অয়ন বলল সুমনকে। তথাস্তু। সুমন যেন আমার মুখের দিকে তাকালো, সেই চোখে যেন এক লোভের দৃষ্টি। সুমন আমাকে একবার সারা শরীরটা মেপে নিল, বারবার বুকের দিকে একটুক্ষণ তাকালো, তারপরে মুখ ঘুরিয়ে নিয়ে খেতে শুরু করলো। আমি কোনো রকম সেখান থেকে বেরিয়ে চলে এলাম। আজকে সামান্য কিছু রান্না হবে, মাংসর কারি আর একটুখানি ওই মাছ। বাড়িতেই দই নিয়ে এসে রেখেছিল, মিষ্টি আছে, তাই দিয়ে আজকে রাতে হবে। গরমে দইটা বেশ ভালোই জমে, অয়নের আবার দই খুব প্রিয়। এইসব ভাবতে ওদের রান্নাঘরে ঢুকলাম, আবার নিজের ভাবনার মধ্যে ডুবে গেলাম। মনে পড়ছে সেই সব পুরনো দিনের কথা, যখন আমি আমার মা বাড়িতে থাকতাম। আমার মা বাবা তো মারাই গেছে আমার যখন 13 বছর বয়স, তখন এর মধ্যেই মা আবার আর আমার কাছে নেই। বাবা মারা গেছিলেন ছোটবেলা থেকেই, মা ওই 12 বছর বয়সেই একটা অজানা রোগে মারা যান। তবে আমাদের মোটামুটি একটু আর্থিক অবস্থা ছিল, মোটামুটি বলাটা ভুল, একটুখানি ছিল, যেটা দিয়ে কোনো রকম মাধ্যমিকটা পাশ করি। যদিও মামির অনিচ্ছা ছিল, তবুও পাশ করি। তখন থেকেই আমার মামাতো দাদার সঙ্গে
একটা মনে একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। মামা আর মামাতো দাদা সুদীপ, ওরা দুজনেই আমাকে সাপোর্ট করতো এই পড়াশোনার দিকে। মামিমার আপত্তি থাকা সত্ত্বেও ওদের সাপোর্টেই আমি এত দূরে এগোতে পেরেছি। যাই হোক, সেটা খুব ভালো স্মৃতি। তার মধ্যেও মামিমার কত কথাবার্তা, কত মুখ ঝামটা, এমনকি একবার মারধরও করেছিলেন। ওই যে মা বাবা না থাকলে যা হয় অবস্থা। কিন্তু সুদীপের বন্ধু বলে কি এই ছেলেটাই বা এই লোকটাই এসেছিল? কি জানে, আমি আর ভাবতে পারছি না। আমি তখন ওর কাছে কি বা অপরাধ করেছিলাম? শুধু ওর কথাটা রাখিনি, ও যা চেয়েছিল তা পূরণ করিনি। ও আর কি, এইটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রবলেম। তো যাই হোক, সে তো আমার ভাগ্যের দোষ। এত বেপরোয়া জীবন যাপন করা সত্ত্বেও তখন হয়তো ওর ইচ্ছেটা পূরণ করতে আমার মন চায়নি। আসলে এই বেপরোয়া জীবন আমি নিজে থেকে কোনোদিনও চাইনি। আমি প্রায় এক কথাই বলতে পারি করতে বাধ্য হয়েছিলাম। থাক, আর সেসব স্মৃতি মনে করে নিজেকে সত্যি কষ্ট না দেওয়াই ভালো। আমারই ভাগ্য সেটা। কি গো বৌমা, কি করছো? রান্না কত দূর হলো? হঠাৎ করে আমি এইসব ভাবতে ভাবতে এই কণ্ঠ শুনে হুঁশ ফিরল। ও মা, আপনি? এই যে মা, রান্না হয়ে এলো। আচ্ছা বৌমা, তোমার চোখ মুখ কেমন শুকিয়ে এসেছে? তোমার কি কিছু হয়েছে? আমি মনে মনে ভাবছি, আমার যে কি হয়েছে তা আমি এ বাড়ির কাউকে হয়তো বলতে পারবো না। আমার পুরনো অভিশপ্ত জীবনের কথা। তাহলে কি আমি এখন ভালো হয়ে বাঁচতে চাইলেও কি পারবো না? আমার ভাগ্যে কি আর সেই বাঁচার সুযোগটুকু থাকবে না? সবকিছু কি এবার ছাড়খাড় হয়ে যাবে? ভাবনার ঘর থেকে বেরিয়ে এসে বললাম, না মা, কই কিছু হয়নি তো। না, কেমন তোমার চোখ মুখ যেন শুকিয়ে শুকিয়ে আসছে দেখলাম। মা বললেন, না মা, আসলে আপনি একটু আমাকে বেশি ভালোবাসেন তো, তাই হয়তো আপনি আমার একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করছেন। কিন্তু মা, আপনারও তো বয়স হলো, আপনাকে এত ধকল সহ্য করতে হবে না। আমরা তো আছি আপনার জন্য, তাই না? মা শুনে যেন একটুখানি নিশ্চিন্ত হলেন, তবুও বললেন, দেখো বৌমা, তুমি তো আমার মেয়েই বলতে পারো। মেয়ের মতো বলাটা ভুল, আমার তো আর কোনো সন্তানাদি নেই। ওই অয়ন আর তুমি, তুমি আমাকে নিঃসংকোচেই বলতে পারো তোমার যদি কিছু সমস্যা থেকেও থাকে। তোমার শ্বশুরমশাই থাকলে উনিও তোমাকে ঠিক আমার মতো এইভাবেই দেখতেন, কোনোদিনও তোমাকে ছোট করতেন না বা অপমানও করতেন না। আচ্ছা মা, শ্বশুরমশাই কি করে মারা গেলেন? মা একটুক্ষণ ভাবলেন, তারপরে যেন মুখটা কেমন শুকিয়ে গেল। তিনি বললেন, সে অনেক দুঃখের কথা বৌমা, সে আর কি বলবো, বলতে গেলে কিছু সময় পেরিয়ে যাবে। তা বলুন না মা, এখনো তো একটু রান্না বাকি আছে আমার, তো তখন আপনার সাথে একটু কথা বলতে পারবো, আর আপনাদের বাড়ির এই একটা দুর্ঘটনা আমি শুনতে পারবো। আমাকে তো অয়নও কোনোদিনও বলেনি বা আপনিও কোনোদিনও বলেননি যে ঠিক কি ঘটেছিল। শুধু সেটুকু জানি যে আমার বিয়ের 1-1.5 বছর আগে শ্বশুরমশাই মারা যান। এক্সাক্ট কারণটা আমিও জানতে পারিনি। আর আমি তো আপনার মেয়ে, আর আমার জানতে ক্ষতি কোথায়? তাছাড়া কি জানে আর কোনোদিন হয়তো এইভাবে মা মেয়েতে গল্প করতে পারবো কিনা। কেন বৌমা এমন করে বলছো কেন? নিশ্চয়ই পারবে। আমি কি বাঁচবো না? ছি ছি মা, এমন করে বলছেন কেন? আপনি বাঁচবেন না, সবাই বাঁচবো। আমি যে কি না কি মুখ থেকে বের করে ফেলি, নিজেকেই ভেবে নিজেই
লজ্জা পাচ্ছিলাম। হয়তো আমার একটু বেশি ভয় লাগছে, হয়তো বা আমি ভাবছি যে একটু বেশি ভাবছি, সেটা হয়তো আমার ভুল, এটাও হতে পারে। না মা, ঠিক আছে, তা আপনি গল্পটা বলতে পারেন। এটা গল্প বলো না বৌমা, এটা ঘটনা। হ্যাঁ মা, আমারই ভুলে গেছে, মুখ ফুসকে গল্প বেরিয়ে গেছে। আসলে আমি একটু, যাই হোক, আর কিছু বললাম না, উনি বেকার টেনশন করবেন, তাই নিজেকে সামনে নিলাম। তোমার শ্বশুরমশাই ছিলেন একজন প্রাইভেট উকিল। তিনি ওই এক সময় ভালোই উকালতিতে নাম করেছিলেন, কিন্তু তিনি একটা শর্তে চলতেন। যে মামলা তিনি দেখতেন যে সেই মামলার মধ্যে ত্রুটি আছে, ভুল আছে, যে মামলা হয়তো সম্পূর্ণ মিথ্যে, সেই মামলা তিনি কোনো সময়ই নিতেন না। এরকমই একটা ঘটনা তার জীবনকে একেবারে মৃত্যুর দিকে নিয়ে গেল। ঘটনাটা ছিল এরকমই, আমাদের এই পাশের পাড়াতেই সুরেশ বলে একজন ছেলে, জমিদারের বখাটে ছেলে, যে তার একটা পাশের পাড়ার মেয়ের সাথে প্রায়ই দেখা করার চেষ্টা করতো, বা তাকে পছন্দ করতো, কিন্তু মেয়েটা তাকে কিছুতেই পাত্তা দিত না। একবার তার দলবল নিয়ে ওই মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে কোথাও রেপ করে। তো সেটা ছিল একটা বড় হোটেলের সামনে। হোটেলটার নাম ছিল সুইট স্টার। তো সেই নামটা অবশ্য আমরা জানলাম এইভাবেই যে মেয়েটার এক সময় একটা কল সেন্টারে কাজ করতো। তো কল সেন্টারে কাজ করার কারণে তার কল রেকর্ড অনেক সময় ফোনে চালু রাখতে হতো। তো সেই কল রেকর্ড চালু রাখার দরুন তা কোনো এক সময় মনে হলো, যখন ওকে ছেলেটা পটিয়ে ঘুরতে নিয়ে গেল, অনেক রাজি না হওয়া সত্ত্বেও নাকি গিয়েছিল। ঠিক আছে, এগুলো পরে ছেলেটা স্বীকার করেছে অবশ্য। অনেক রাজি না হওয়া সত্ত্বেও ওরা ওই ছেলেটার সঙ্গে মেয়েটা ঘুরতে গিয়েছিল। মেয়েটার নাম ছিল সুশীলা। তো যাই হোক, তো বিকেলে ঘুরতে গিয়েছিল, ফেরার কথা ছিল সন্ধ্যে 7টার দিকে, কিন্তু যখন দেখছে যে ফিরছে না, মতিগতি খুবই খারাপ, তখন সে বাড়িতে আর ফোন করতে সাহস পায়নি। তার একটা বান্ধবীকে ফোন করে জানালো ঠিক রাত 9টা, সাড়ে 9টার দিকে, যে আমি এই সুইট স্টার নামক একটা হোটেলে আছি, আমাকে এই ছেলেটা ধরে নিয়ে এসছে। এবার খুনি অবশ্য সেটা জানতে পারতো, কিন্তু সেই মুহূর্তে তাড়াহুড়োর ফলে বলে না যে খুনি যতই চালাক হোক, কোনো না কোনো প্রমাণ ছেড়েই আছে। মোবাইল ফোনটা সেই হোটেল থেকে নিয়ে আসতে ভুলে গেছে। যখন জমিদার মশাই এলেন যে তার বাড়ি, আমার উকিল মশাইয়ের সঙ্গে দেখা করবেন, তখন আমি অবশ্যই ওনাকে দিলাম, জমিদার মানুষ, তার কথা তো রাখতেই হবে। তো তোমার শ্বশুরমশাই বললেন যে না, আমি এই কেস নিতে পারি, তার আগে তো আমাকে কিছু তদন্ত করতে হবে, কি ঠিক কি ভুল। জমিদার বললেন, না, আমি তোমাকে বলছি যখন তোমাকে কেস নিতে হবে, আমার ছেলেটা ভুল করেছে। বলছে আপনার ছেলে ভুল করেছে বলতে? না, এরকম কাজ করে ফেলেছে, কিন্তু সেটা আপনাকে মিথ্যে প্রমাণ করতে হবে। তখন উকিল তোমার বাবা বললেন যে দেখুন মহাশয়, আমি তো ওটা পারি না, কারণ আমি কোনো মিথ্যের পক্ষ নিই না। ঠিক আছে, প্রয়োজন হলে আমি ওই মেয়ের বাড়ির পক্ষ হয়ে উকিল হয়ে দাঁড়াতে পারি, যদি ওরা চায়। আমি দেখবো যে কোন তথ্য সত্যি। আমি জমিদার মানুষ, আমাকে এরকম করলেন, এর ফল আপনাকে ভোগ করতে হবে। তারপর অবশ্য মেয়ের বাড়ির সঙ্গে যোগাযোগ করে মেয়ের বাড়ির লোকেরা এসে কেস দিল। তো তোমার শ্বশুরমশাই সেই কেসটা নিলেনও। নেওয়ার পরে মেয়ের ফোন নাম্বার জোগাড় করে, সেই ফোন নাম্বার ট্র্যাক করে
সেই সুইট স্টার হোটেল অবধি গেল। গিয়ে ফোনটা যখন মা ম্যানেজারকে খোঁজ নিতেই বলেছিল, হ্যাঁ এরকম দুজন ছেলে মেয়ে এসেছিল, তাদের নাম ছিল এই, নামগুলো অবশ্য জাল ইউজ করেছে ওখানে। তো তার ফলে কি হলো, আমি তোমার শ্বশুরমশাইকে বললাম যে কি দরকার ওদের কেস সলভ করার, যদি যদি জমিদার কিছুই করেন, যেহেতু তুমি বুঝতেই পারছো যে জমিদারের ব্যাপার, আর যেহেতু বুঝতে পারছো কেসটা সত্যি, আর ওই ছেলেটা ধরা পড়ে তো ওর তো যাবজ্জীবন হবেই। কিন্তু শ্বশুরমশাই তখন প্রতিবাদ করেছিলেন যে তুমি একজন মেয়ে হয়ে তুমি এই কথা বলছো, আজ যদি তোমার কোনো মেয়ে থাকতো তার ক্ষেত্রে যদি এটা হতো। তখন সত্যি কথা আমি আর কিছু বলতে পারিনি। তারপরে সমস্ত প্রমাণাদি দাখিল করে জমিদার মশাইয়ের ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড উনি পাইয়ে দিয়েছিলেন। ঠিক তার 1 বছর পরেই এলো সেই চরম দুঃখের দিন, যখন তোমার শ্বশুরমশাইকে এই পৃথিবী ছাড়তে হলো। মা একটুক্ষণ চুপ করে গেলেন, তার যেন আর কিছু বলার ভাষা নেই। ভাবলেন, আর বলছেন যে আর তাকে আর ফিরে পাওয়া আমাদের পক্ষে হলো না। আর চোখ দিয়ে একটু করে জল গড়িয়ে আসছে। আমি আর পুরো গল্প শুনতে চাইলাম না। আমি বললাম, ঠিক আছে মা, থাক, আজকে এই অবধি থাক, কান্নাকাটি করে কি হয় মা, আমাদের তো নিয়তিতে নো বাধ্যতে, যখন যা ঘটবে তাকে আমাদের তো মেনে নিতেই হবে, এটাই তো প্রকৃত নিয়ম। মা তখন উঠে দাঁড়ালেন। না বৌমা, দুঃখ কিসে, আজ তো 10 বছর হয়েই গেল, 10-11 বছর হয়েই গেল প্রায়, দুঃখের কিছু নেই। তারপরে বলি, আমরা রাত যেদিন উনি মারা যান, সেদিন রাত 8টা-9টা অবধি আমরা ওয়েট করলাম, কোনোভাবেই দেখলাম আসছে না। আমি 8টার সময় অফিসে ফোন করলাম, অফিস থেকে বললো যে না, সাহেব তো বেরিয়ে গেছেন, উকিল সাহেব অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছেন। তখন আপনার ছেলে কি করছিল? না বৌমা, তখন ছেলেকে তো অত দূর পাঠাতাম না, জানো ওই কলেজ আর বাড়ি, কারণ আমাদের ছেলে তো পড়াশোনায় খুব ভালো, ওর উপরে যে কেউ কারো টার্গেট নেই তা নয়। তাছাড়া ছেলে আমাদের কথা শুনেই চলতো, একটু লাজুক প্রকৃতির, তাই ওকে আর সেই মুহূর্তে খুঁজতে পাঠানো সম্ভব হয়নি। তো যখন 9টা-10টা অবধি ওয়েট করার পরে আমাদের পাশে থানার দারোগাকে ফোন করি। দারোগা ছিলেন তোমার শ্বশুরমশাইয়ের খুব ফ্যান। তার তদারকিতেই তোমার শ্বশুরমশাইয়ের অফিস থেকে বেরিয়ে 5 মিনিটের পথে একটা গলিতে ওনার মৃতদেহটা পাই। কি বলবো, সেই বীভৎস খুন, সে আমি বলে বোঝাতে পারবো না। শুধু দেখেছিলাম চোখে মুখে এক প্রতিবাদের আগুন, সেই মুহূর্তেও জ্বলজ্বল করছে। তিনি যেন মরার সময়ও হার মানেননি। যাই হোক, তিনি চলে গেছেন, তাদেরও শাস্তি হয়ে গেছে, তাদের সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নেই। আর সেই জমিদার এই 10 বছর অনেকটা তলানিতেও চলে গেছে, সেই জমিদার পরিবার। মা একটুক্ষণ শান্ত হলেন, তারপরে একটুক্ষণ নিজে মনেই কান্নাকাটি করলেন। আমি শুধু সান্ত্বনায় দিলাম, এছাড়া আমার আর কি করার। মা বললেন, ঠিক আছে বাছা, তাড়াতাড়ি রান্নাটা করো। এই তো মা, রান্না তো হয়েই এলো আপনার সাথে গল্প করতে করতে। শুধু একটুখানি মাংসটুকু কষলেই হয়ে যাবে। দেখো 9টা বেজে গেল, আর কত দেরি করবো, বাচ্চারা আমার খাবে তো? মা বলল। হ্যাঁ মা, এই তো হয়ে এলো, আর একটু সময় দিন আমাকে। তাড়াতাড়ি করো বৌমা, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা মা, আপনি আসুন, আপনি আপনার রুমে গিয়েই বসুন, আমি রান্না হলে আজকে সবাই মিলে একসঙ্গেই খাওয়া হবে। মা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ভাবছি আবার আমার কথা,
একবার এই লোকটার খপ্পরে যে আমাকে পড়তে হয়নি তা নয়, সত্যিই বুঝি আমার সুখের দিন শেষ হলো। এক সময় আমি যখন সবে অষ্টাদশী, তখন সবে আমার যৌবন শুরু হয়েছে, তখনই এই লোকটা সাথে আমার প্রথম দেখা হয়েছিল। অবশ্য সেটা ছিল একটা বাসে, ভিড়ের মধ্যে আমার স্পর্শকাতর জায়গাতে হাত বোলাচ্ছিল। তখন আমি চিৎকার করতে পারতাম, কিন্তু তাতে হয়তো বাসের লোকেরা অস্বস্তিতে পড়তেন, যে বাসের ভিড়ে তো এরকম ধাক্কা লাগতেই পারে। আমি তখন ভিতর দিকে সরে গেছিলাম। তারপরে রাস্তা তো একবার প্রস্তাব দিয়েছিলেন, মিনা চলো একটু হোটেল থেকে ঘুরে আসি, আমরা অ্যাটলিস্ট রেস্তোরাঁ থেকে তো ঘুরে আসি। আমি তখন ওনাকে প্রতিবাদ করেছিলাম। তখন আমি পড়তাম ক্লাস 10-এ। আমার মামা তো দাদাকে বলাতে বলেছিল যে আরে বোন, এগুলো তো ছেলে ছোকরারা করবে, ঠিক আছে, তাতে ও একটু এড়িয়ে চলবি, আর কোনো সমস্যা নেই। তারপরেই দাদা আমাকে সুদীপ এই নামটা বলতে বারণ করলো। তার কারণ অবশ্য আমাকে বলেনি, আমাকে শুধু বললো কলেজে থাকলে সুদীপ নামটা ডাকবি না, কারণ কলেজের একটা অন্য নাম আছে। তাই এই কারণটা আমি বুঝলামও না, বা এখনো এর রহস্য আমি বুঝিনি। কারণ আমাদের স্কুলের সামনেই দাদার কলেজ ছিল, আমার স্কুল শেষ হলেই আমি কলেজের সামনে আসতাম, দাদার সাথে গাড়িতে বাড়ি আসতাম, এই জন্য। তো যাই হোক, সেটা একটা ঘটনা গেল এই লোকটার সাথে। তারপরে ঘটনা গল্পের যত মোড় এগোবে তত নিশ্চয়ই আস্তে আস্তে আপনাদের আমি নিশ্চয়ই বলবো। বলতে নেই, আমার ওই দাদাও একবার আমাকে গল্পের ছলে কথা বলতো, যেহেতু আমার মামার আমার দাদার সাপোর্ট ছিল, তাই ওদের 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 মন জুগিয়ে চলাটাই আমার কাজ ছিল। কোনো সময় গাড়িতে আস্তে আস্তে আমার কাছে বসতো, গল্প করতো, হাত ধরতো, এরকম করতে করতে আদর করে একবার ঠোঁটে কিসও করলো। আমি বললাম, সুদীপ দা, এটা কি তোমার ঠিক? বলে, কেন? আমি তো তোকে শুধু একটু কিসই করলাম, তোকে কি জোর জাবস্তি কিছু করেছি? তুই এটা নিয়ে মাইন্ড করছিস? ঠিক আছে, তাহলে আর আজ থেকে আমার সাথে গাড়িতে আসিস না। আমি কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছি? তারপরেই দেখলাম, তারপরে আমি ভাবলাম যে সত্যিই তো দাদা হয়, মামা তো দাদা, তাছাড়া ওদের দৌলতে আমি এখন 10-এ পড়তে পারছি বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারবো। তারপরে অবশ্য আর কোনোদিনও আমার সাথে মাধ্যমিক চলাকালীন দাদা এরকম আচরণ করেনি। এমনি কথা বলতো, নিয়ে আসতো, নিয়ে যেত, অবশ্য ভালো কথাও বলতো না। একদিন ওদের কলেজের সামনে একটা ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললো, এই ছেলেটার নাম নরেশ, এ খুব ভালো পড়াশোনায় জানিস তো, এর সাথে পরিচয় করে, আমার ভালো বন্ধু হয়। পরিচয় করার পর বাড়িতে এসে বলল, এই ছেলেটাকে আমার পছন্দ, ঠিক আছে, এর পড়াশোনায় ভালো, মোটামুটি আর্থিক অবস্থাও আছে, তো দেখ তো এক সময় তোকে তো বিয়ে হতেই হবে। তখন আমি বললাম যে না দাদা, আমি এখন বিয়ে করবো না, আমি এখন একটু পড়াশোনা করে ভালোভাবে বাঁচতে চাই। ও তাই, তুই পড়াশোনা করবি? আর তাছাড়া আমার ওই ছেলেটাকে পছন্দ নয়, ওর চোখে মুখে যেন কেমন একটা শয়তান শয়তান ভাব। সেটা হয়তো মামার তো ছেলেও দাদাও জানতো, সে আর ওটা নিয়ে বেশি খাটায়নি।
কিন্তু এটুকু বলেছিল, তোর মামিয়ার ব্যাপার তো জানিস, যে চাইছে না আর পড়াশোনা করাতে। তাই কি করি বলতো? তাহলে কি আমি আর পড়াশোনা করতে পারবো না? পাগলি মেয়ে, নিশ্চয়ই পারবি। আমার মাথায় হাত বুলিয়ে তখন আমার দাদা বলেছিল, আমি আর তোর মামা তোর সাথে আছি না, নিশ্চয়ই পারবি, তুই একেবারে ঘাবড়াস না। খুব সেই সব দিনগুলো মনে পড়ে। এইভাবে আমি মাধ্যমিক পাস করলাম। তারপরে অবশ্য সুমনকে আমি আর কখনোই দেখিনি। আমার দাদা ছিল এমনিতে খুব ভালো, কিন্তু ওর মধ্যে একটা ছোট্ট প্রবলেম ছিল, কি যে একটু মেয়েদের সংস্পর্শ ওর চাই, তা আবার যাকে তাকে নয়, ওর যাকে ভালো লাগবে তাকে ছাড়া। তো যখন আমার মাধ্যমিক শেষ হয়ে গেল, তখন আমি ফ্রি হয়ে গেলাম। তখন আমার দাদার কলেজ চলছিল, মাঝে মাঝেই আমাকে ডেকে গল্প করতো পড়ার ঘরে। আমি কি চাই, কীরকম আমার পছন্দ, পড়াশুনো করে আমি কি হতে চাই আশ্বাস দিত। মা আবার কথা জিজ্ঞেস করে আশ্বাস দিত। কান্নাকাটি করলে কাছে নিয়ে চোখে জল মুছে দিত। এর ছলে মাঝে মাঝে যে একটু আধটু স্তনে বা গালে হাত একেবারেই দেয়নি তা বলাটাও ভুল। আর আমার তখন যেন মনে হয়, তখন 18-19 বছর বয়স, তো তখন সময়টা যে খুব একটা খারাপ লাগতো তা নয়। আবার দাদাও হয়, প্লাস এত বড় উপকার করে। তবু আমি বলতাম যে, সুদীপদা, আমি ঠিক আছি, আমি নিজেকে সামলে নিতে পারি। তাহলে কান্নাকাটি করিস কেন? বাচ্চাদের মতো সামলে নিলে তো খুব ভালো কথা। সেটাই তো আমরা চাই, যে আমরা সবাই ভবিষ্যতে নিজেদের পায়ে নিজেরাই দাঁড়াবো। তখনও বুঝিনি আমার ওই দাদার মধ্যে এতটা শয়তানি চাল আছে। তো যাই হোক, আর কিছু ভেবে পেলাম না, নিজেকে খুব খারাপ লাগলো। হঠাৎ করেই পেছনে পায়ের শব্দে আমার হুঁশ ফিরল। পেছন দিকে আমার ছেলে। হঠাৎ করেই একটু ঘাবড়ে গেলাম। তারপর দেখলাম না, অয়ন এসছে। কি গো, রান্না কত দূর? খুব খিদে পাচ্ছে। এই তো হয়েছে, এক্ষুনি যাচ্ছি। বাবা, তোমার চোখে মুখে ভয়ের ছাপ কেন? আরে না, আমি একটু অন্যমনস্ক ছিলাম, তো হঠাৎ করে ঘাবড়ে গেছিলাম যে কে এলো। তখন আমি বলতে পারিনি যে সুমনের জন্য আমার এরকম ভয় লাগছে। তারপরে আমি খাবার দাবার নিয়ে যথারীতি ডাইনিংয়ে এসে খাবার টেবিলে সাজালাম। তারপরে ওদেরকে আবার নিচে ডাকতে গেলাম। ডাকতে যেতে সুমন বলল, বৌদি কখন খাওয়াবে? আমাদের তো খিদে পাচ্ছে। সেই সময় দেখলাম সুমন আমার বুকের দিকে কুনজরে দেখছে। আমরা এই তো হয়ে এসছে, চলুন আপনারা সবাই খেতে, দিয়ে আমি চট করে ওদের এই স্টাডি রুম থেকে বেরিয়ে গেলাম। আমি আর কিছু বললাম না। তারপরে শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। মাকে ডাকা হলো। মা, সুমন আর অয়ন তিনজন মিলে খাওয়া দাওয়া করছে, আমি ওদেরকে পরিবেশন করছি। খেতে খেতেই অয়ন আর সুমনের মধ্যে কিছু কলেজের কথা, কিছু সাহিত্যিক গল্প, বা অয়নের এই এক্সপোর্ট কোম্পানির ব্যবসা কেমন চলছে, এইসব নিয়ে কথা হলো। হঠাৎ করেই সুমন প্রশ্ন করলেন, তা বৌদি, আপনি তো কথা বলছেন না, আপনি ভালো আছেন তো? কথাটা যেন আমার কাছে বিদ্রূপের মতো লাগলো। হ্যাঁ, ভালো আছি। আমার শাশুড়ি মশাই স্বামীকে নিয়ে
খারাপ থাকবো? আমিও বললাম। এইভাবেই সকলের খাওয়া পর্ব শেষ হলো। খাওয়া পর্ব শেষ হওয়ার পরে আমরা খাওয়ার দাওয়ার গুছিয়ে বাইরে এলাম। আমার আসতে দেরি হলো। তো তার মধ্যেই অয়ন বলল যে চলো এবার ঘুম পাচ্ছে। তুই এত তাড়াতাড়ি ঘুমাবি কি করে? সুমন বলল। চল একটু আমরা বেরিয়ে আসি এই বাইরের থেকে, এইখানেই। বৌদি আপনি আসুন। আর অগত্যা অয়ন বলল চলো তাহলে আমরা তিনজন মিলে আর এই 10-15 মিনিট ঘুরে আসি। ঘুরতে ঘুরতেই অয়নের আবার একটু হালকা পানের নেশা। অয়ন তখন বলল তোরা একটুক্ষণ দাঁড়া, আমি পানটা একটা নিয়ে আসছি। দিয়ে অয়ন পান আনতে চলে গেল। তোমার মনে পড়ে আমাকে? হ্যাঁ মনে পড়েছে, আমি ভয়ে ভয়ে বললাম। তো তোমার বাচ্চা কাচ্চা কোনো কিছু হয়নি? না, চেষ্টা তো করছি। তা যাই হোক, স্বামী শাশুড়ি নিয়ে তো খুব ভালো আছো। এতগুলো কথা আমার আর সময়ের মধ্যে হচ্ছে, তাই না? তো আমার যতটুকু মনে হয়, তুমি কি আর সন্তানের মুখ দেখতে পারবে? আমার বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে উঠলো। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? আমি সন্তানের মুখ দেখতে পারবো না কেন? না, তাই তো আমি ভাবছি। আহা, তোমার ভয় পাচ্ছ? তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি নিজেও জানি না যে আমি এত ভয় পাচ্ছি কেন। আজকে একটু কিস করবে? এখন কিন্তু অয়ন নেই। দিয়ে ক্রমশ সে আমার ঠোঁটের দিকে মুখ এগিয়ে নিয়ে এলো, আর আমি দূরে সরে গেলাম, কিন্তু চিৎকার করতে পারলাম না। কেন জানি না, চিৎকার আর করলাম না। তারপরে অয়ন দূর থেকে গেল। এই যে আমি এসে গেছি। তখন আমরা দুজন আবার ঠিক হয়ে গেলাম। আমি তখন শুধু ভাবছি, কেন আমি কোনো সন্তানের মুখ দেখতে পারবো না? এই প্রশ্ন আমাকে জানতেই হবে। আজকে দ্বিতীয় পর্বের এই অবধি আমরা শুনলাম। আমার এই স্বরচিত গল্প অভিশপ্ত জীবন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।